সবচেয়ে বেশি সুফল পাবে। সবার পক্ষে তো সম্ভব না, না। সবার জন্যই এই ছকটাও তো নয়। তুমি মিলাতে চাইলে আমি মিলাবো কেন? দশমের জায়গায় কেতু, কেউ নক্ষত্রও পায়নি, দুজন আলাদা। তুমি বলবে তাল আর এখানে কেরোসিন দিয়ে একটা পাঞ্চ করে বলো, আমি কি বলবো? কথাটা খুব বুঝবে তুমি। তাল আর কেরোসিন একটা জায়গায় মিল পেয়েছে, একটা জায়গায় বলেছি যে উনিও আধ্যাত্মিক গ্রহ, উনিও আধ্যাত্মিক। অশুভ পাপগ্রহ হলে ষষ্ঠ স্থানটায় আপাতত ভালো ফল দেবে। আমি তোমাকে কি বললাম? রাহু ষষ্ঠে ভালো ফল দেয়, শনি ষষ্ঠে ভালো ফল দেয়, কেতু ষষ্ঠে ভালো ফল দেয়। তাহলে বুধ কখন ভালো ফল দেবে? বুধ যদি পাপগ্রহ হিসেবে চিহ্নিত হয় দুর্বল চন্দ্রের সাথে বসে, তাইলে সে ষষ্ঠে ভালো ফল দেবে। বুধ যদি পাপগ্রহ হিসাবে চিহ্নিত না হয়, শুভগ্রহ হিসাবে চিহ্নিত হয়, তাইলে কিন্তু ছয়ে গেলে খারাপ ফল দেবে। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ। আজকের মূল ভিডিও শুরু করার আগে আপনাকে আপনার রোজগারের একটা উৎস জানাই। আপনি চাইলে এই রুদ্রাক্ষের মালা এবং 1 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ নিয়ে আপনার নিজের এলাকায় আপনি বিজনেস করতে পারেন। যাদের অলরেডি দোকান আছে, যে কোনো ধরনের দোকান আছে, আপনারা সেখানে রাখতে পারেন। এটা আমি আপনাকে দেখানোর জন্য এখন নিয়ে এলাম আর কি। নইলে আপনি যখন পাবেন এটা ক্লিনিং করে, ল্যাব টেস্ট করে, সার্টিফিকেট সহ প্যাকেজ করে, সুন্দর প্যাকেট করে আপনার কাছে আমি পাঠাবো। কেমন? কিভাবে বিজনেস করবেন, একেবারে যারা নতুন তারা ভাবছেন, গাইড দিয়ে দেবো আপনাকে। নাম্বার আছে, যোগাযোগ করুন, কথা হবে। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। বেশ কয়েকটা মাস ধরে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আপনাদের। অনেক চিন্তা ভাবনা জটিলতায় তৈরি হচ্ছে, জট পাকিয়ে যাচ্ছে, বেরোবেন কিভাবে? আজকে যেভাবে আমি আলোচনা করব, জ্যোতিষীয় পরামর্শ না নিয়ে, মানে জ্যোতিষীর সাথে ফিজ না দিয়েও কিছুটা সমাধান আপনারা পাবেন। এক একটা গ্রহ প্রত্যেক মাসে গোচরের এই যে রাশিফলে না, তারা সংকেত দেয় যে এটা করো, এই কাজটা করো, তাহলে এই ফলটা তুমি পাবে, আর যে ফলটা তোমার জন্য ভালো ফল। কিছু বারণ করে, খারাপ হয়ে যাবে সেই নিরিখে। আবার একেবারে জন্মকুণ্ডলী যদি দেখা যায় বা হাতের রেখা যদি দেখা যায়, সেখানে পরিষ্কারভাবে পুরো সংকেত দেওয়া আছে যে ভাই তোমার জীবনের পারপাস এটা। তুমি অযথা গাছে উঠে বসে আছো, তোমার গাছের তলায় বসার কথা ওখানেই হবে, তোমার জীবনের সফলতাই ওটা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, শুধু কন্যার লগ্ন, কন্যা রাশি বলে নয়, প্রত্যেকটা মানুষ তার ভালো, যেটা পৃথিবীর কাজে লাগবে, ভালো কাজে লাগবে, তার জন্য তিনি অর্থ পাবেন, তার জন্য তিনি সম্মান পাবেন। চোর যারা, যে সব থেকে বড় চোর, সেও চোরদের জগতের সব থেকে বেশি, তার সব থেকে বেশি ফিজ পায়, তাই না? কেউ বেগুন নয়, সবাই গুণযুক্ত। আর প্রত্যেকটা গুণ এই পৃথিবীর নামক যে মার্কেট, এখানে বেচাকেনা করা যায়, যেখান থেকে আর্থিক অর্থ এবং জীবনের অর্থ পাওয়া যায়। এপ্রিল মাসে 2026 সালে দাঁড়িয়ে কোন গ্রহ কি সংকেত দিচ্ছে, কি করতে বলছে, কি বারণ করছে, পুরো আলোচনা করব। এরপর যাদের মনে হবে যে হ্যাঁ আমার জীবনের সাথে আলোচনা মিলে গেছে, আমার গোবিন্দদার সাথে একবার কথা বলা দরকার, তারাই যোগাযোগ করবেন। কন্যা লগ্ন সাপেক্ষে 70% আমরা যেন মেলাতে পারি, রাশি সাপেক্ষে 30% যেন মেলাতে পারি। বুধ এই মুহূর্তে বড় একটা গেঁড়া কোলে ফাঁসছে, ফেঁসে আছে রাহু যুক্ত হয়ে দীর্ঘ সময় ধরে, আবার একটা গেঁড়া কোলে গিয়ে ফাঁসবে। এই জায়গাটা তুমি একটু ক্লিয়ার করো। প্রথমত বলি, লগ্নপতি ষষ্ঠে চলে গেছে বা রাশিপতি ষষ্ঠে গেছে, রিপুঋণ রোগ শত্রুতার জায়গায় চলে গেছে। এই মুহূর্তে রিপুঋণ রোগ শত্রুতা ইত্যাদি প্রকটভাবে বৃদ্ধি পাবে, এবং সেটাই আর বুধ রাহু যে সম্পর্ক খারাপ নয়, কিন্তু ষষ্ঠ স্থলটা খারাপ, এই হচ্ছে কথা। এবারে এ যতটা সে বিষয়ে প্রবেশ করবে, রাহু তাকে শক্তিটা বেশি প্রদান করবে। এই জায়গায় তার যে ব্যাপারটা আরও বাড়বে, কমবে না। হ্যাঁ, ষষ্ঠে ঋণটা করছে তো ঋণটা রাহু বাড়িয়ে দেবে। শত্রুতাটা করছে এই মুহূর্তে, শত্রুতাটাকে বাড়িয়ে দেবে।
এটা হচ্ছে রাহুর কাজ, বাড়িয়ে দেওয়াটা সব সময়। তো সেক্ষেত্রে ঋণ বেড়ে যাবে, শত্রুতা বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, বিশেষ করে দাঁতের রোগ, চামড়ার রোগ, স্নায়ু রোগ, এগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা। আর কণ্ঠ, বাক্য, হ্যাঁ, দাঁতের কিছু অংশ, এইসব রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, এবং সেটা বাড়বেও। মানে ও তো নিজে গিয়ে রোগীর জায়গায় প্রবেশ করেছে, একদম রাহু তাই। তাকে আরো একটু সলতেটা চাগিয়ে চাগিয়ে দেবে। এইভাবে একটা সমস্যা তৈরি হবে। আর সেই রোগগুলো এত সহজে ভালোও হবে না, এটা একটা জড়ত্ব যোগ তৈরি করে। রোগগুলো ভালো করার ক্ষেত্রে গেলেও একটু আটকে আটকে যাবে। আর কেতু বসে আছে দ্বাদশে, সুতরাং রোগগুলো যে নিরাময়ের ক্ষেত্রটা সেটাও ডিলে হবে। ডিলে হচ্ছে। হ্যাঁ, শুধু বুধের জায়গা থেকে আমি আরেকটা জায়গায় একটু ক্লিয়ার হতে চাই। যাদের জন্ম ছকে বুধ দুস্থানে আছে, ওনারা যাতে মেলান, যাদের জন্ম ছক আছে মেলান। তুমি দুস্থান কোনগুলো সেটা উল্লেখ করো। তারা এই এপ্রিল মাসে কি কি ফল তারা পাচ্ছে বা পাবে, মার্চে কি কি ফল পেয়েছে, এটাও একটু মিলিয়ে দাও। না, মার্চের ফলগুলো অলরেডি আমি বলে গেলাম, কারণ মার্চের আছে, ষষ্ঠে বসে আছে, যেগুলো বললাম ওগুলি মার্চের ফল। এবারে এই বুধ সপ্তমে প্রবেশ করছে 11 তারিখ এপ্রিলের। তাহলে এ পর্যন্ত যতগুলো বললাম সব মার্চ মিলিয়ে এপ্রিলের 11 তারিখ পর্যন্ত। এপ্রিলে গেলে ওর মধ্যে একটা ব্যবসায়িক মনোভাব তৈরি হবে। আচ্ছা, দুস্থানে যাদের বসে আছে হ্যাঁ, তাদের জন্য সাবধান করো। হ্যাঁ। আর যাদের ভালো আছে তারা কি কি ভালো ফল পাবে এপ্রিলে, একদম আরেকবার বুধের সাথে পুরো এই যে শনি, রবি, মঙ্গল, বুধ, সব বলবো। এই সব মিলিয়ে একটা ভালো পরিষ্কার আলোচনা একটা দাও। প্রথমেই বলি, যাদের দুস্থানে বসে আছে, স্থান তো বিভিন্ন রকম হয়। দ্বাদশ একটা স্থান, দ্বাদশে যদি হয় আপনাকে হাসপাতাল যেতে হবে। মানে জন্ম ছকে, হ্যাঁ, জন্ম ছকে দ্বাদশে হাসপাতাল যেতে হবে, আইনের দ্বারস্থ হয়ে কোনো আইনি জায়গায় পৌঁছাতেই হবে এই সময়কালে। আচ্ছা, কেউ কেউ যদি দুস্থানে থাকে তাইলে সেক্ষেত্রে বলবো না। আর না হলে হাসপাতাল অবশ্যই আইনের কচকচানি থাকবে, এবং শারীরিকভাবে যেটা বললাম, স্নায়বিক, চর্ম, দন্ত, এই যে জায়গাগুলো, মুখমণ্ডলের গলদেশের কিছু অংশ, এই জায়গাগুলোকে প্রচুর পরিমাণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এবং খুব দুস্থানে থাকলে মিলিয়ে নেবেন, খুব দুস্থানে থাকলে ওনাদের বাক্যজনিত কিছু সমস্যা আছেই। মানে ওনাদের কুণ্ডলিতে আছে বলছো তো তুমি, যার জন্য বলছি বাক্যজনিত সমস্যা আছে। কেউ কেউ কথা বলতে গেলে আটকে যায়, কেউ কথা বললেও দেখবে স্বরভঙ্গ ব্যাপারটা থাকে না, যে অনেকের মিষ্টি মধুর স্বর, অনেকের দেখবে স্বরভঙ্গ হয়ে যায়, সেই স্বরভঙ্গ জায়গাটা থাকবে। আচ্ছা, দুস্থান বলতে তুমি একটা জায়গা উল্লেখ করেছো, বাকি তো অষ্টম, দ্বাদশ, ষষ্ঠ, এগুলাকে দুস্থান বলা হচ্ছে। মানে দুস্থানে অলরেডি মার্চ মাসে আছে, এবং এপ্রিলের 2 তারিখ থেকে সেটা কিন্তু সরে যাচ্ছে, সেখানে সপ্তমে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি জাস্ট ক্লিয়ার করে দিই, তুমি যা বলার বলেছো। আমি দুস্থানগুলো একটু যেটা চাইছিলাম এক কথায় সেটা আসেনি বলে আমি আরেকবার জাস্ট বলছি। ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশে যাদের জন্মছকে মানে আপনার বুধ বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ ফলের জায়গা যেগুলো বললো দাদা, সেই জায়গাগুলো। আর ভালোর জায়গাটা যাদের অন্য স্থানে বসে আছে, বুধ ভালো আছে মোটামুটি, তো সপ্তমে গিয়ে ভালো ভালো যে ফলের জায়গাগুলো বললো ব্যবসায়িক ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে, সেই ভালো ফলগুলো আপনারা নির্দ্বিধায় পাচ্ছেন। এই তো হচ্ছে ব্যাপার। না, এটা ব্যাপার নয়। আমি বলতে চাইছিলাম, তুমি আটকে দিয়ে বেরিয়ে গেলে। বুধের একটা আলাদা চরিত্র আছে, সেটা জেনে রাখো। একই গ্রহ, কখনো সেটা পাপগ্রহ হন, কখনো আবার সেটা পাপগ্রহ নন, শুভগ্রহ হন। মজার খেলা এই জায়গাটায়। যেরকম বৃহস্পতি শুভগ্রহ, তকমা লাগানো আছে, শুক্র শুভগ্রহ, চন্দ্র শুভগ্রহ, রাহু পাপগ্রহ, এ তো তকমা লাগানো আছে। বুধের ক্ষেত্রে কিন্তু তকমা লাগানো যাবে না। ব্যাপারটা বোঝাতে পারলাম না? না, আমি বুঝতে পারছি। তুমি বলো কেন তকমা লাগানো যাবে না? বৃহস্পতির ক্ষেত্রে শুভগ্রহ সে যেখানেই বসুক না কেন, মোটামুটি খুব খারাপ ফল দেবে না। বাহ, খুব সুন্দর, তাই তো? হ্যাঁ। এবার বুধের ক্ষেত্রে যে দুস্থানগুলো তুমি বললে, হ্যাঁ, মানে বুধ কারোর জন্মকুণ্ডলিতে যদি ভালোও থাকে, কিন্তু তিনি ষষ্ঠে, অষ্টমে এবং যদি দ্বাদশে অবস্থান করছেন জন্মকুণ্ডলিতে, ঠিক আছে, বা গোচরে, তাহলেও তিনি কিন্তু খারাপ ফল দেবেন। মানে ভালো জায়গায় অবস্থান করেও গোচরের খারাপ দিয়ে দিবে। আর যদি জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, দুস্থানে থাকে, তাহলে তো খারাপই দেবে। এটাই বলছো তো? না, আমি একটু খোলসা করি। এটার জন্য নির্ভর করে চন্দ্রকে। আচ্ছা, চন্দ্র যদি দুর্বল হয়, ডিগ্রিগতভাবে কম হয়,
সেই জায়গায় বুধ যদি সান্নিধ্যে আসে, সেই বুধ কিন্তু পাপগ্রহ হয়ে যায়। ব্যাপারটা খেলাটা আমার অন্য জায়গায়। তখন এই পাপগ্রহ যখন সে হয়ে গেল, সে তখন ষষ্ঠ অষ্টম দ্বাদশে ভালো ফল দিল। আচ্ছা, ভুল বললাম, তৃতীয় ষষ্ঠ একাদশে, তৃতীয় ষষ্ঠে তখন ভালো ফল দিচ্ছে, তাহলে একটা ঘর পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই আলোচনাটাকে, তোমার ব্যাখ্যার জায়গাটা আছে। এখন আমরা যারা সাধারণভাবে যারা বুঝতে চেষ্টা করি যে আচ্ছা আমাদের জীবনে কি কি ইভেন্টগুলো ঘটবে, তাহলে আমি বুঝবো যে চন্দ্রের জায়গা ভালো আছে আমার, বা আমার এখন চন্দ্র ভালো, চন্দ্র আমাকে ভালো ফল দিচ্ছে, আমার জ্যোতিষীর প্রয়োজন নেই এখন। সামান্য যেটুকু টালমাটাল হচ্ছে ও সময়ের নিরিখে পেরিয়ে যাবে, এমন কত সময় তো পেরিয়ে এসছে, তাই না? তো সেই জায়গাটা একটু যদি ব্যবহারিক জীবনে কি কি ইভেন্ট ঘটছে সেই জায়গা থেকে বলো। একদম, উনারা এই মুহূর্তে কোনো সমস্যার মাঝখানে দাঁড়িয়ে যদি কথা বলে দেন, সেই কথাটা অনেকে মেনে নেয়, তাইলে সময়টা ভালো, চন্দ্র উনাদের ভালো আছে বেশ, এই মুহূর্তে। বেশ। উনাদের খুব সাধারণ বুদ্ধি প্রয়োগ করে যদি সাকসেস পান, তাইলে বুঝতে হবে উনাদের চন্দ্র ভালো আছে, মানে বুধ, চন্দ্র খারাপ আছে, বুধ পাপগ্রহ অবস্থায় আছে, কারণ ষষ্ঠে এই মুহূর্তে বুধ আছে তো। হ্যাঁ, এইভাবে যে যখন তিনি অল্প কিছু করে সাকসেস পাচ্ছেন বাক্য বুদ্ধির দ্বারা, হ্যাঁ, এখন বুঝতে হবে তার চন্দ্র কিন্তু দুর্বল চন্দ্র হওয়ার সুবাদে ষষ্ঠে বসেও বুধ ভালো ফল দিচ্ছে। ষষ্ঠে পাপগ্রহ হিসাবে বসে, পাপের জায়গায় বসে, খারাপ জায়গায় বসেও বুধ ভালো ফল দিচ্ছে। আবার ঠিক উল্টো হয়ে যাবে যদি এই বুধটি শুভ গ্রহ হয়ে যায়, অর্থাৎ উচ্চ ডিগ্রির চন্দ্রের সাথে বুধের সংযোগের ফলে সে যখন শুভ হয়ে গেল, শুভ যখন যাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশে খারাপ ফল দেবে। অশুভ পাপগ্রহ হলে ষষ্ঠ স্থানটায় আপাতত ভালো ফল দেবে। আমি তোমাকে কি বললাম, রাহু ষষ্ঠে ভালো ফল দেয়, শনি ষষ্ঠে ভালো ফল দেয়, কেতু ষষ্ঠে ভালো ফল দেয়। তাহলে বুধ কখন ভালো ফল দেবে? বুধ যদি পাপগ্রহ হিসাবে চিহ্নিত হয় দুর্বল চন্দ্রের সাথে বসে, তাইলে সে ষষ্ঠে ভালো ফল দেবে। বুধ যদি পাপগ্রহ হিসাবে চিহ্নিত না হয়, শুভগ্রহ হিসাবে চিহ্নিত হয়, তাইলে কিন্তু ছয়ে গেলে খারাপ ফল দেবে। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ। এইবার কথা হচ্ছে যে কল টু অ্যাকশনের জায়গা থেকে মানে ধরো আমি এই যে কন্যা লগ্নের জাতক হিসাবে আমি আমার ব্যবসায়িক জায়গায় নতুন বিজনেস শুরু করার নিরিখে নতুন বিজনেস শুরু করব কিনা, বা যে ব্যবসাটা করি সেই ব্যবসাটা পরিবর্তন করব কিনা, আমার যে এই যে প্রশ্নগুলো, এবার সহজ ভাষায় আমাকে উত্তর দাও। একদম আমি আর সহজ। ব্যাখ্যার জায়গায় যাচ্ছি একদম না, ঠিক আছে? বুধ হচ্ছে কালপুরুষ চক্রের ব্যবসার কারক গ্রহ। সে সপ্তমে যাচ্ছে, ব্যবসার জায়গায় যাচ্ছে, পরিষ্কার ব্যবসা ভালো হবে, বুধাদিত্য যোগে থাকছে। তবে হ্যাঁ, একটু মাথায় রাখবেন, বুধ কিন্তু নিচস্থ হচ্ছে, রানিং ব্যবসা একটু ডাউন হবে, রানিং ব্যবসা ডাউন হবে। আর যারা নতুন ব্যবসা করতে চাইছেন, ব্যবসা শুরু করতে পারবেন। এখানে বুধটা যেহেতু নিচস্থ হচ্ছে, একটু মেপে ঝুঁকে নেওয়ার দরকার আছে। আচ্ছা, বুধের কোন ধরনের বিজনেসগুলো, মানে বুধের জাতক হিসাবে আমি কোন ধরনের বিজনেসগুলোর মধ্যে গেলে পরে আমার জীবনে আমি সাকসেস পাবো? একটা নোট, যে আপনি সেই ব্যবসা সংক্রান্ত জায়গা থেকে বেসিক ব্যাপারগুলো আপনি রিসার্চ করেছেন বা আপনার নলেজ আছে, এইটুকু দেখে নেবেন। কিন্তু বুধের কারকতায় কি কি ব্যবসা করা যেতে পারে? একদম বলছি, সব রকমের ব্যবসার মধ্যে ছোটটা করতে হবে। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। বুধ হচ্ছে বালক, ছোট্ট। ধরো তুমি প্যান্ট জামা, মানে প্রচুর কাপড়ের দোকান করেছো না, তার মধ্যে ছোট ছোট বাচ্চার প্যান্ট জামা রাখো, মানে কালেকশনটা ছোট হলো। একটা বড় মানুষের ফুল প্যান্টের তুলনায় হাফ প্যান্ট রাখো। একটা রুমালের ব্যবসা, মানে শুধু কি রুমাল, মানে ছোট ছোট দ্রব্য, দেখবে ফুটপাতে কিছু ব্যবসা করে না, ছোট ছোট জিনিস নিয়ে বেশ বসে যায়। খেলনা, বাচ্চার খেলনা, বাচ্চাদের প্রয়োজনীয় দ্রব্যাদি, মূলত বাচ্চাদের, দেখো ওষুধপত্র তো প্রয়োজন হয়, আমি সেটা বলছি না, বাচ্চাদের অ্যামুজমেন্টের জন্য, সাজানোর জন্য, গোছানোর জন্য সবুজ কিছু সবজি বুধ কিন্তু রিপ্রেজেন্ট করছে এই জায়গায়। আর যেটা ব্যবসা হচ্ছে, সেটাও ব্যবসা, তবে তো মালটা চোখে দেখা যায় না। বাক্যের ব্যবসা, বুদ্ধির ব্যবসা, কিছু কিছু ক্ষেত্রে কলার কিছু অংশ, সংলাপ, কিছু কিছু নোট দেয়, জানো তো, লেখনী ব্যবসা। তুমি কি বলবে আমি এখানে নোট করে দিচ্ছি, এটাকে তুমি ব্যবসা কেন বলছি? জাস্ট আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি যে তুমি ভাই আমার এই কোডটা লিখে দেবে, এই ব্যানারটাই অমুক, মানে লিখে দেবে, তোমাকে জানি ভালো করো, তুমি লিখে দেবে পার ব্যানারের জন্য। এটা ব্যানার সে লিখছে না, কিন্তু শুধু খাতা কলমে লাইনটা তুলে দিচ্ছে, হাতে ধরিয়ে দিচ্ছে, স্ক্রিপ্টিং করে দিচ্ছে। এইটা ভালো চলবে। বেশ, বেশ। নাট্যকার যারা লিখার কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। বেশ। আচ্ছা, দ্বাদশে কেতু, একই সাথে
দশমে বৃহস্পতি, আমি দুটোর কম্বিনেশন করছি এই কারণে, কর্মের দিকে ওনার যে মন মানসিকতা, আবার একই সাথে কিন্তু আধ্যাত্মিক জায়গা থেকে একটা প্রবল টান, সেটা কেতু তৈরি করছে। অবশ্যই। তো এই নিরিখে কি ধরনের সিদ্ধান্ত ওনার মাথার ভেতর আসছে, বা কোনটা সিদ্ধান্ত নেওয়া বেটার হবে? বৃহস্পতি কি বলতে চাইছে, কেতু কি বলতে চাইছে? জীবনে ব্যালেন্স যেন কোথাও বিগড়াচ্ছে। আচ্ছা বলি, আধ্যাত্মিক কর্ম সবচেয়ে বেশি সুফল পাবে। সবার পক্ষে তো সম্ভব না, না। সবার জন্যই এই ছকটাও তো নয়। তুমি মিলাতে চাইলে আমি মিলাবো কেন? দশমের জায়গায় কেতু, কেউ নক্ষত্রও পায়নি, দুজন আলাদা। তুমি বলবে তাল আর এখানে কেরোসিন দিয়ে একটা পাঞ্চ করে বলো, আমি কি বলবো? কথাটা খুব বুঝবে তুমি। তাল আর কেরোসিন একটা জায়গায় মিল পেয়েছে, একটা জায়গায় বলেছি যে উনিও আধ্যাত্মিক গ্রহ, উনিও আধ্যাত্মিক গ্রহ। তাইলে একজন কর্মের জায়গায় আর একজন আধ্যাত্মিকতার জায়গায়, তাইলে ওইটাকে যদি মিলিয়ে দাও, আধ্যাত্মিক কর্ম বেস্ট। এবারে তুমি যদি তাল কেরোসিনের এবারে গল্পে চলে যাই, দিলে দর্শক বুঝতে পারবে। তাল কেরোসিনকে দিয়ে কিছু একটা করুন তোমার প্রশ্ন অনুসারে। আমি এক কথায় বলতে পারি, তালটাকে নিচড়ে শুকিয়ে দিন, কেরোসিন ঢেলে দিন, আগুন জ্বেলে দিন, জ্বলবে। নাহলে তাল আর কেরোসিন দিয়ে কি করা যাবে? আচ্ছা, যাই হোক, একটা মিল পেয়েছি, একটা মিল বলেছি। আধ্যাত্মিক কর্ম যথেষ্ট ভালো করবে, তবে কর্মের স্থলে বৃহস্পতি তার মতো ফল দেবে। আর এই যে দ্বাদশে বৃহস্পতি আধ্যাত্মিকতায় যেমন টানবে, সেরকম মাথায় রাখো, গুপ্ত রোগ, দীর্ঘস্থায়ী রোগ মাথা চাড়া দেবে। এগুলো তো যে যার আলাদা আলাদা ব্যাপার আছে। যারা জেলে বসে আছেন, দীর্ঘদিন বসিয়ে রাখবে, এখন কোনো ছাড় পাওয়ার জায়গা নেই। যারা চিকিৎসার জায়গায় আছেন, তারা দীর্ঘদিন চিকিৎসার মধ্যে থাকবেন। এখানে তো বৃহস্পতির কোনো ভূমিকা নেই, কারণ বৃহস্পতির দৃষ্টিও নেই, কেতু বৃহস্পতির নক্ষত্রেও নেই, বা কেতুর নক্ষত্রেও বৃহস্পতি বসে নেই। তাইলে কোনো কানেকশন নেই এই জায়গায়। আর একটা কানেকশন সূক্ষ্ম আছে ষষ্ঠ স্থলে। বৃহস্পতি আর কেতুর কোনো দৃষ্টি নেই, সোজা কথা, তাও কানেকশন নেই না, তাও কানেকশন নেই। ওটা ঠিক আছে, বৃহস্পতি ষষ্ঠে দৃষ্টি দিয়েছে, ও লিটিগেশন করতে চাইলেও সে আইনি জটিলতাটাকে কিছুটা প্রশমিত করবে। মানে এই কথা বলতে পারি, মানে কেতু দীর্ঘায়ত করতে চাইলেও বৃহস্পতি যেহেতু দৃষ্টি রেখেছে, সেটাকে কিছুটা শুভত্ব দান করবে। এটা তুমি বিপরীত কথা বলতে পারো, আর পক্ষের কথা বলতে পারো। আচ্ছা, যাই হোক, কাজের ক্ষেত্রের জায়গা থেকে যেটা আমি আমার নোট রাখার চেষ্টা করছিলাম আর কি, যে কারণে আমি দুটো জায়গাকে যুক্ত করেছিলাম। কর্মক্ষেত্রে বৃহস্পতির যেমন একটা ভূমিকা থাকছে, ঠিক পাশাপাশি ব্যবসায়িক জায়গাতেও বৃহস্পতির কিন্তু একটা ভূমিকা থাকছে। মানে ব্যবসায়িক কর্ম, সেটা আপনি কি মাইন্ডসেটে করবেন, সেই জায়গাটাও কিন্তু থাকছে। হ্যাঁ, দ্বাদশে কেতু বর্তমানে বসে আছে, তো কুল রাখি না মান রাখি, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। এবং যাদের কেতু ভালো খারাপ ওইসব বাদ দিন, কেতুর জায়গা থেকে, আধ্যাত্মিক জায়গা থেকে আপনার মধ্যে রিয়েলাইজেশন আসবে। এবার সবটাই যে ঈশ্বরমুখী হবে তা না, আপনার ভেতর নিজেকে নিয়ে কাকে কতটুকু আপনি দেবেন, কে কোন পাত্র, সুপাত্র নাকি কুপাত্র নাকি ফুটো পাত্র, মানে আপনার এনার্জি কে কে ড্রেন করে দিয়েছে, কে আপনার এনার্জিটা বাড়িয়েছে, আপনার সম্পর্কগুলোকে আপনাকে কিন্তু চিনতে শেখাচ্ছে। সেটা কর্মজগতেও, বাকি জীবনের অন্যান্য জায়গাতেও। এই উপলব্ধির জায়গাটাতে আসলে আমি নজর রাখতে বলছিলাম, এবং নিজের কর্মে মনোনিবেশ করতে বলছিলাম, শুদ্ধ জায়গাটা বজায় রেখে, শুদ্ধ ভাবটা বজায় রেখে। সময় পরিবর্তনশীল, কিন্তু এই এখন যদি বাজে অভ্যেসগুলো তৈরি হয়ে যায়, পরে সুসময়ের যে জায়গাটা সেটা এলেও আপনি ওই গায়ে কাদা মেখে দাঁড়িয়ে আছেন তখনও। এই জায়গাটাকে আমি রাখতে চাইছিলাম। যাই হোক, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। আগামী এপিসোডে আমরা রবিটা তুঙ্গি হচ্ছে, এনাদের কোথায় তুঙ্গি হচ্ছে দাদা? অষ্টমে তুঙ্গি হচ্ছে। তো অষ্টমে রবি, সাবধান থাকতে হবে নাকি কোনো ভালো অপরচুনিটি আছে, এই নিয়ে আলোচনা আসছে, এই মাসের নিরিখেই আসছে।
আপনাকে দেখার জন্য আমি অনুরোধ রাখলাম। বাদবাকি তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে এই চ্যানেলে, 365 এপিসোড, আলাদা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, আপনি শুনবেন। পিডিএফ কপি নিচ্ছেন মা নর্মদার যে নর্মদাষ্টকম এবং পুজো পদ্ধতি, ফ্রি অফ কস্ট ওটা পাওয়া যায়। জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, চ্যানেলে যে নাম্বারটা আছে, যে আমাকে পিডিএফ বই দিন, আমি পাঠিয়ে দেবো আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হর।